দ্বিতীয় পর্যায়ে ১১৫টি উপজেলায় নির্বাচনকাল সব প্রস্তুতি সম্পন্ন। ঝুঁকিপূর্ণ এলাকায় সেনা মোতায়েন করা হয়নি, অভিযোগ বিএনপির, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ। নির্বাচনী সহিংসতার পরেও ৬.৫% প্রবৃদ্ধি হবে আশাবাদ প্রধানমন্ত্রীর। বিরাট কোহলির সেঞ্চুরিতে ম্লান মুশফিকের সেঞ্চুরি, ৬ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএস টিমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় ৫২ জেলার ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ হবে কাল বৃহস্পতিবার। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোতায়েন হয়েছে সেনাবাহিনী। একই সাথে ভোট কেন্দ্রেও পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে ৩টি পদে এবারে মোট ১,৩৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সীমানা জটিলতার কারণে চাঁদপুরের হাইমচর উপজেলার ভোট গ্রহণ হচ্ছে না কাল। মইদুল ইসলামের রিপোর্ট। ৫টি ধাপে হতে যাওয়া চতুর্থ উপজেলা নির্বাচনে সবচেয়ে বেশি উপজেলায় ভোট হচ্ছে দ্বিতীয় ধাপে। বৃহস্পতিবার ৫২ জেলার ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ হবে। আর সীমানা জটিলতার কারণে হাইকোর্টের নির্দেশে নির্বাচনের একদিন আগে স্থগিত করা হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার ভোট গ্রহণ। এছাড়া এই ধাপে অন্তর্ভুক্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার ভোট গ্রহণ হবে ১ মার্চ। প্রথম পর্যায়ের চেয়ে দ্বিতীয় পর্যায়ে চেয়ারম্যান পদে মোট প্রার্থীর সংখ্যা বেশি, গড়ে ৪ জনের উপরে। ১১৭ উপজেলায় চেয়ারম্যান পদে ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে প্রথম পর্যায়ের চেয়ে এই ধাপে বাড়েনি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা। দ্বিতীয় পর্যায়ে ১১৭ উপজেলায় পুরুষ ও নারী ভোটারের মোট সংখ্যা ১,৯৮,৫১,১৭৬ জন। এই ভোটাররা প্রায় ৮,০০০ ভোট কেন্দ্রে ভোট দেবেন। প্রত্যেক উপজেলায় একজন বিচারিক ম্যাজিস্ট্রেট সহ মোট ৪৬৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন লক্ষাধিক নির্বাচনী কর্মকর্তা। আগের ধাপের মতো এই ধাপেও নির্বাচনের আগে ও পরে মোট ৫ দিন সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন থাকবে সেনাবাহিনী। পাশাপাশি রয়েছে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। একই সাথে ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় থাকবে সাধারণ ছুটি। আর ইতিমধ্যে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স ও পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। ১৯ ফেব্রুয়ারির প্রথম ধাপে ৯৮ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন। আর বিজয়ী ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন বিএনপি সমর্থিত। নির্দলীয় এই নির্বাচনে প্রথম ধাপে ৬২% ভোটার ভোট দিয়েছেন। অনেকের আগ্রহ এখন তাই দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের ফলাফলের দিকে। এর পরের ধাপের ভোট গ্রহণ হবে ১৫ মার্চ। দেশের মোট উপজেলার সংখ্যা ৪৮৭টি। আর সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ২১টির নির্বাচন আপাতত হচ্ছে না। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকালে নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা, সদর উপজেলা আত্রাই, বদলগাছি, সাপাহার, পত্নীতলা এবং নিয়ামতপুর উপজেলার প্রিজাইডিং অফিসারদের কাছে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করেন। নাটোরের ৩টি, সুনামগঞ্জের ২টি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও গোপালগঞ্জের ২ উপজেলার ভোট কেন্দ্রেও সরবরাহ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কুষ্টিয়ায় কড়া নিরাপত্তায় কুমারখালী, মিরপুর ও খোকসা উপজেলার ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ব্যালট বাক্স ও পেপার সহ বিভিন্ন সামগ্রী। বরিশাল সদর, চাঁদপুরের 4টি উপজেলা ও সাভার উপজেলা নির্বাচনের বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামও প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মেহেরপুরের 2টি, দিনাজপুরের 4টি, কুড়িগ্রামের 3টি, ময়মনসিংহের 3টি, জামালপুরের 3টি ও ভোলার 2টি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সরবরাহ করা হয়েছে ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জাম।
অনেক ঝুঁকিপূর্ণ এলাকায় এখনও সেনাবাহিনী মোতায়েন করা হয়নি এমন অভিযোগ করে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ওইসব এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, মন্ত্রীদের নির্বাচনী এলাকাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তারা। ভোট কেন্দ্রে না যেতে সাধারণ ভোটার, ১৯ দল সমর্থিত প্রার্থীদের এজেন্ট সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। প্রথম পর্বের উপজেলা নির্বাচনে ভরাডুবির পর সরকার দ্বিতীয় পর্বের ফলাফল ছিনতাইয়ের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। অভিযোগ আনা হয় মন্ত্রীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের। নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন রিজভী আহমেদ। আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম উপজেলা নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করে গত ৫ই জানুয়ারির ভোটারবিহীন তামাশার নির্বাচনের কলঙ্ক ঘোচানোর চেষ্টা করবেন নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশন সেই পুরনো পথেই হাঁটছেন। কমিশনের দলবাজি কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত থাকলেও এখন পর্যন্ত সন্ত্রাস কবলিত এই সকল এলাকায় সেনা মোতায়েন দৃশ্যমান হয়নি। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, আজ রাতের মধ্যেই ঝুঁকিপূর্ণ উপজেলা ও কেন্দ্রগুলোতে সেনা মোতায়েন করে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করবেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে ৯৫ ভাগ উপজেলায় ১৯ দল সমর্থিত প্রার্থীরা জয়ী হবে এমন দাবি রিজভী আহমেদের। তবে এরই মধ্যে সরকার দলীয় ক্যাডাররা ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যে সমস্ত এলাকাগুলো বিশেষ করে মন্ত্রীদের এলাকা, সেই এলাকাগুলোতে সবচেয়ে বেশি এখন ঝুঁকিপূর্ণ নির্বাচনী হিসাবে আমাদের কাছে মনে হচ্ছে, এবং আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডাররা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্ট, কর্মী, সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য তারা এই হুমকিগুলো দিচ্ছে। নির্বাচনে কারচুপি হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে যশোরের ৪ উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মী ও পোলিং এজেন্টদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, ৪ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে যারা সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা দেওয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি নেতারা। অন্যদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন পুস্তি। শহরের থানারপুল এলাকায় সংবাদ সম্মেলনে বিভিন্ন স্থানে ককটেল হামলা, পৌর কাউন্সিলরকে হত্যার হুমকি, এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম সহ নানা অভিযোগ আনা হয় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামানের বিরুদ্ধে। নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার পরেও চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬.৫% হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা জানান। সহিংসতার ক্ষতি পুষিয়ে নিতে সরকার রপ্তানিমুখী শিল্পগুলোকে সহায়তা প্রদান সহ নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান শেখ হাসিনা। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম বাড়লে খুব বেশি অসুবিধা হবে না, কারণ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম। দাম বাড়লে নতুন করে আরও বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা সহজ হবে বলেও জানান তিনি। বিদ্যুৎ বিল কম রাখার জন্য সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এর আগে বিকেল ৫টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক সমূহের অর্থাৎ ৬ মাসের ডিসেম্বর ১৩ পর্যন্ত গতি প্রকৃতি বিশ্লেষণ করে এই অর্থ বছরে প্রবৃদ্ধির হার ৬.৫% কাছাকাছি হবে মর্মে আমরা আশাবাদী। নতুন ২ জন মন্ত্রীর শপথ নেয়ায় কলেবর বাড়ল মন্ত্রিসভার। দুপুরে বঙ্গভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দিনাজপুরের সংসদ সদস্য এইচ মাহমুদ আলীকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। এর আগে নির্বাচনকালীন সরকারেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন মাহমুদ আলী। পরে রাষ্ট্রপতি প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান নরসিংদীর সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরুকে। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দ্বিতীয় দফায় এ শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৫১ জনে। ৫ জানুয়ারি নির্বাচনের পর গত ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী সহ ৪৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী শপথ নেন।
জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধের মামলায় পুনরায় যুক্তিতর্ক উত্থাপনের জন্য 10 মার্চ তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1 এই তারিখ নির্ধারণ করেন। গত বছরের 20 নভেম্বর মামলাটির কার্যক্রম সমাপ্ত হলে রায়ের জন্য তা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। কিন্তু গত 31 ডিসেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ATM ফজলে কবির অবসরে যান। গত রোববার তার জায়গায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম। এই কারণে মামলাটির যুক্তিতর্ক পুনরায় উত্থাপনের জন্য এই তারিখ নির্ধারণ করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল সহ দখল হয়ে যাওয়া সব হল সরকার দ্রুত উদ্ধার করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রায় সাহেব বাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের এই আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল উদ্ধার সহ 8 দফা দাবিতে আন্দোলন করে আসছেন। বুধবারও তারা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় দফায় দফায় মিছিল ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিও শুরু করেন। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। এদিকে 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে 4টা পর্যন্ত কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবেন শিক্ষকরা। তবে প্রতিদিন সকাল 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে এবং সব পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে শিক্ষকরা জানিয়েছেন। যশোর 1 আসনের সরকার দলীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। পুলিশ জানায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন শার্শায় তার নির্বাচনী এলাকায় যাওয়ার পথে দুপুরে ঝিকরগাছা উপজেলায় তার গাড়িতে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। তবে তিনি অক্ষত রয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। এ সময় গাড়ি চালক দ্রুত শার্শা থানায় আশ্রয় নেন। এই ঘটনার জন্য ঝিকরগাছা উপজেলার চিহ্নিত সন্ত্রাসী রাজু বাহিনীকে দায়ী করেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম নগরীর ওমরগনি MES কলেজের ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের জের ধরে GEC মোড় এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগের একাংশ। সংঘর্ষ চলাকালে আহত হয়েছে 5 জন। পুলিশ জানায় দুপুরে MES কলেজ শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে ছাত্রলীগেরই অপর অংশের কর্মীরা। এর জের ধরে বিকেলে ছাত্রলীগের 2 গ্রুপ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পরপরই ছাত্রলীগের একাংশ GEC মোড়ে বেশ কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও যানবাহন ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলিও চালায়। প্রায় আধা ঘন্টা ধরে চলা এ ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণখানে একটি ক্লিনিকে চাঞ্চল্যকর ডাক্তার ইভা হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4। 2012 সালে 29 নভেম্বর রাতে ওই এলাকায় আমতলা ব্র্যাক ক্লিনিকের 3য় তলায় ডক্টর সাজিয়া আফরিন ডিউটিতে ছিলেন। ফয়সাল নামের ক্লিনিকের এক কেয়ারটেকার তখন ইভার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ইভা বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে হত্যার দায় সে স্বীকার করে। বুধবার দুপুরে এই রায় ঘোষণার আগে চার্জশিটভুক্ত 19 সাক্ষীর মধ্যে 15 জনের সাক্ষ্য গ্রহণ করে ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক সমস্যার চিরাচরিত বিষয়ে এটা থাকবেই, তার মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। দুপুরে তার কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাস দেশের অর্থনীতি খারাপ ছিল উল্লেখ করে তা কাটিয়ে ওঠার তাগিদ দেন শেখ হাসিনা। তিনি জানান, দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা আরও বলেন, স্টক এক্সচেঞ্জ আইন আন্তর্জাতিক মানের করা হয়েছে। সরকার বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরিয়ে এনেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। বাংলাদেশে আমরা কিন্তু সেখান থেকে উত্তরণ ঘটিয়েছি, জঙ্গিবাদ দমন করেছি, আমরা দুর্নীতির থেকে আমরা দুর্নীতি হ্রাস করেছি এবং সেক্ষেত্রে আমরা যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছি, তাতেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। পাশাপাশি এই যে বাংলাদেশ যে মানি লন্ডারিং এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে একটা গ্রে তালিকাভুক্ত ছিল, আল্লাহর রহমতে এখন আর সেই গ্রে তালিকাভুক্ত বাংলাদেশ নাই। বাংলাদেশ সেই দুর্নাম থেকে মুক্তি পেয়েছে।
সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত শিবিরের বিরুদ্ধে সরকার যথাসময়ে ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে চিলির রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্যারোসের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, আগামী বছরের শুরু থেকেই চিলিতে পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এজন্য সেই দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করা হবে। এর ফলে চিলিতে বাংলাদেশের পণ্য রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে বলেন, জামায়াত শিবিরের সাথে বিএনপির সম্পর্ক ছিন্ন না করলে সরকারের জঙ্গি দমন প্রচেষ্টা ব্যাহত হবে। বিএনপি যদি এই সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক রাখে তাহলে তো আমরা যে প্রচেষ্টা করছি সেটা তো বাধাগ্রস্ত হবে। সেজন্য আমরা মনে করি যে এই ব্যাপারে আমাদের সরকারেরও ভাবার সময় এসেছে জামাত শিবির সম্পর্কে, এবং নিশ্চয়ই আমরা যথোপযুক্তভাবে যথাসময়ে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। এশিয়া কাপের খবর। মুশফিকুর রহিমের ক্যাপ্টেন্স নকটা ম্লান হয়ে গেল বিরাট কোহলির ক্যাপ্টেন্স নকের কাছে। বাংলাদেশ অধিনায়কের ১১৭ রানের ইনিংসে স্বাগতিকরা ৭ উইকেটে করেছিল ২৭৯ রান। ৫৪ রানে ধাওয়ান আর শর্মাকে ফিরিয়েও দিয়েছিল বাংলাদেশের বোলাররা, কিন্তু সেখান থেকে রাহানেকে সাথে নিয়ে ১৩৬ রানের ব্যক্তিগত এক ইনিংস খেলে ভারতের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন কোহলি। রিপোর্ট বর্ষণ কবিরের। দিনটা দু অধিনায়কে, দিনের শেষে একজন জয়ী। মুশফিকুর রহিমের সেঞ্চুরিটি যদি বাংলাদেশের ইনিংসকে বড় করার হয় তবে সেটিকে ছাপিয়ে গিয়ে অধিনায়কের লড়াইয়ে কোহলি ভারতকে এনে দিলেন জয়। ভারতের বিখ্যাত টপ অর্ডারকে ২৮০ রানের লক্ষ্য বেঁধে দেওয়ার পর উইকেটেও বেঁধে রেখেছিলেন স্বাগতিক পেসাররা। রান না পাওয়ার চাপে থাকা ভারত ফতুল্লার উইকেটে তাই শেষ পর্যন্ত উইকেট হারালো। দু ওপেনারকে ১৩ ওভারের মধ্যে ৫৪ রানে তুলে নিয়ে বাংলাদেশ তখন স্বপ্ন দেখছে, কিন্তু তাদের জন্য বরাবরের দুঃস্বপ্ন বিরাট কোহলি এরপর দায়িত্বটা তুলে নিলেন নিজের কাঁধে। তিনি জানতেন তার উইকেট চলে গেলে তুলনামূলক নবীন ভারতীয় মিডল অর্ডার চাপটা সামলাতে পারবে না। তাই প্রতি আক্রমণে ম্যাচটা একরকম বাংলাদেশের কাছ থেকে কেড়েই নিয়েছেন বর্তমান ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানটি। কাজটা সহজ হয়ে গেছে ৩৫ রানে থাকা অবস্থায় রুবেল তার ক্যাচ ফেলে দিয়ে। বাকিদের নিয়ে বেশ সহজেই স্বাগতিকদের প্রায় অকেজো স্পিনকে ব্যর্থ করে দিয়ে ৯৬ বলে নিজের সেঞ্চুরির সঙ্গে জয়টা অনিশ্চিত করে ফেলেন কোহলি। তার পছন্দের প্রতিপক্ষ বাংলাদেশের সামনে আবারও হাজির হলেন জমদূত হয়ে। ক্যারিয়ারের ১৯তম ও বাংলাদেশের বিপক্ষে তার এটি তৃতীয় সেঞ্চুরি। ভারতের বিপক্ষে এই পরাজয়টা এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনাকে কিছুটা অনুজ্জ্বল করে তুলবে। এখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা শুধু ডু অর ডাই নয়, বোনাস পয়েন্টের সমীকরণটাও সামনে চলে আসছে। কোহলির যেমন বাংলাদেশের বিপক্ষে রান করাটা প্রিয় কাজ, সেটা ভারতের বিপক্ষে মুশফিকেরও। দেশের মাটিতে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা তিনি এদিন তুলে নিলেন এমন সময়ে যখন মাঠের ক্রিকেটের চেয়ে অন্য কিছুতে মাথা ঘামাতে ব্যস্ত ছিল ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা। ৪৯ রানে ২ উইকেট হারানো দলকে টেনে তুলেছিলেন তিনি তৃতীয় উইকেটে এনামুল হককে নিয়ে ভারতের বিপক্ষে রেকর্ড ১৩৩ রানের জুটিতে। প্লেড অন না হলে ৩৭ রান করা বিজয় করতে পারতেন সেঞ্চুরি, সেটি হয়নি। তবে চ্যালেঞ্জিং পুঁজির জায়গাটা তৈরি হয়ে যায়, যেখান থেকে অনমনীয় মুশফিক বরুণের বাউন্সারে উড়ে না গিয়ে উল্টো উড়িয়ে দিয়েছেন বহু সমালোচনাকে। ফতুল্লায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি। ২০০৮-এ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আশরাফুলের অধিনায়ক হিসেবে ১০৯ রানের ইনিংসকে পেছনে ফেলে ১১৪ বলে করেছেন ১১৭। সামি শেষ স্পেলে সে রানের চাকা থামানোর সঙ্গে উইকেট তুলে না নিলে হয়তো রান আরও বাড়ত বাংলাদেশের, কিন্তু দিন শেষে নির্বিষ বোলিংয়ে জয়ের জন্য ১০টা প্রয়োজনীয় উইকেট না তুলে নিয়ে অধিনায়কের বীরত্বের প্রতিদানটা দিতে পারেননি মাশরাফিরা। দিন শেষে তাই সেঞ্চুরিকে মুশফিক যখন পরাজিতদের কাতারে, তখন নবম ম্যাচে দলকে তৃতীয় জয় এনে দেওয়া কোহলি হয়ে গেলেন সত্যিকারের বীর। পরাজিতদের সত্যি কেউ মনে রাখে না। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ফতুল্লা স্টেডিয়াম, নারায়ণগঞ্জ। আপনারা দেখছেন রাতের খবর। ঋণ খেলাপি হবার কারণে টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে যাচাই বাছাইকালে কাদের সিদ্দিকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ খুরশিদ আনোয়ার।
অগ্রণী ব্যাংকের ঋণ খেলাপের দায়ে মনোনয়নপত্র বাতিল হয় বলে জানায় নির্বাচন অফিস। গত 23 ফেব্রুয়ারি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র জমা দেন। এছাড়া একই কারণে জাতীয় পার্টির আশরাফ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে হলফনামায় স্বাক্ষর না করায় স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এই আসনে আগামী 29 মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার দলীয় সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। বিজিবি জানায়, বাংলাদেশি গরু ব্যবসায়ী আজিজুল উপজেলার হাটখোলা উচনা সীমান্তের 280 মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে আজিজুল মারা যায়। সকালে বিএসএফ এর সাথে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ ফেরত দিতে সম্মত হয়েছে বিএসএফ। এদিকে জেএমবির দণ্ডপ্রাপ্ত 2 পলাতক সদস্যের সীমান্তে অনুপ্রবেশের ব্যাপারে পশ্চিমবঙ্গ ও মেঘালয়ের রাজ্য সরকারকে সতর্কবার্তা পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যশোরের ভবদহ এলাকার বিল কাপালিয়ায় অপরিকল্পিত জোয়ার আধার প্রকল্প বা টিআরএম বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি। দুপুরে কমিটির লোকজন ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় তারা ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে ওই এলাকার সকল নদী থেকে প্রতিবন্ধকতা তুলে দিয়ে অবাধ জোয়ার ভাটা চালু, নদীর সাথে 57টি বিলের সংযোগ পুনঃস্থাপন এবং ওয়াপদার অপরিকল্পিত প্রকল্প বন্ধ করার দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। কুষ্টিয়ার ভেড়ামেলায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে 5 শিশু আহত হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, দুপুরে উপজেলার বিলসুকা ভবনীপুর গ্রামে একটি মাঠে খেলছিল শিশুরা। এ সময় হঠাৎ পরিত্যক্ত বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয় তাদের শরীর। আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে মিলাদে অংশ নেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সহ শহীদ পরিবারের স্বজনরা এবং বিজিবি কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব CQK মুশতাক আহমেদ। মিলাদের আগে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত বিজিবি সদস্য সুবেদার মেজর নুরুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেন স্বরাষ্ট্র সচিব। অনুষ্ঠানে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন উপস্থিত সবাই। নাটোরের লালপুর উপজেলার নন্দরায়পুর গ্রামে আবাদি জমি থেকে সপ্তাহেরও বেশি সময় ধরে প্রাকৃতিক গ্যাস বের হয়ে আসছে। আর মাদারীপুরের শিবচরে কাদেপুর ইউনিয়নের একটি বাড়িতে টিউবওয়েল স্থাপন করতে গেলে প্রায় 1 সপ্তাহ ধরে গ্যাস নির্গত হচ্ছে। গ্যাস দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাষাবাদে পানির জন্য সেচ পাম্প বসাতে গিয়ে আবিষ্কার এ গ্যাসের। নাটোরের লালপুরের নন্দরায়পুর গ্রামের আব্দুল আজিজ নিজ জমিতে পরপর 2 দিন প্রায় 100 ফুট গভীরে পাইপ বসিয়েও পানি তুলতে ব্যর্থ হন। কৌতূহলী কৃষকরা দেয়া সেলাইয়ের কাঠি জ্বালিয়ে সেখানে ফেলতেই জ্বলে ওঠে আগুন। এখানে একটা ফেলোমেশিন তো ধান পুঁতায় আসলে 14 তারিখে আবার ফের করে পুঁতি দেখা যাচ্ছে যে আগুন হয়ে গ্যাস অনর্গল হচ্ছে। গ্যাস দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে প্রতিদিন। সেচ পাম্পের মুখে চুলা বসিয়ে রান্নার চেষ্টা কারো কারো। অনেকের মনে জল্পনা কল্পনা। ডিম সিদ্ধ করে খাইছি, ভাত রান্না করেও খাইছি। যেহেতু এখানে সবাই কৃষক মানুষ, কৃষকের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। উপর মহলের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য কেউ তো আসছেই না এবং কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টা নিয়ে আমরা কনসার্ন, আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে লিখবো এবং যাতে এই বিষয়টা দেখে এখানে কোনো গ্যাসের মজুদ আছে কিনা সেটা পরীক্ষা করে, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। মাদারীপুরের শিবচরের ওয়াহাব ব্যাপারী কান্দি গ্রামে এ বাড়িতে প্রায় 250 ফুট একটি টিউবওয়েলের পাইপ বসাতে শুরু করে শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর বের হতে থাকে গ্যাস। নানাভাবে গ্যাস বন্ধ করার চেষ্টা তাদের।
180 ফুট জায়গা পরে বিকট একটা শব্দ হইয়া আপনার এই যে গ্যাসের মতো বালুগুলা পুরা বাড়িটা আমাদের সরে যেতেছে, বিকট আওয়াজ হইতেছে এবং ওটা বালি দিয়া বস্তা দিয়ে ঢাইকার আওয়াজ সত্ত্বেও থামতেছে না। ঘটনার প্রায় এক সপ্তাহ পর এখনো থেমে থেমে বের হচ্ছে কাদামাটি ও বালু মিশ্রিত গ্যাস। আমি বালি বস্তা ওরা দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু বালির বস্তা দেওয়া মাত্র ছিঁড়ে নিয়ে যায়। আস্তে আস্তে তখন সিমেন্টের পাটা ছিল, ওই পাটা দিয়া মাটির বস্তা দেওয়া নেই, এখনো পানি ধুম 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 শব্দ হইতেছে। এটাকে কর্ডন করে রাখার জন্য ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সহ সকল লোকজনকে নির্দেশনা দিয়ে আপাতত পরিস্থিতি শান্ত করা হয়েছে। গ্যাস পাবার সম্ভাবনা হিসেবে দেখছেন অনেকেই, তবে ফসলের ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে বাগেরহাটের 8টি ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি নিরূপণ করেছে আহসানিয়া মিশন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ঝুঁকি নিরূপণ প্রোফাইল হস্তান্তর করা হয় অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। 8টি ইউনিয়নের দুর্যোগ মোকাবেলায় কি কি চ্যালেঞ্জ রয়েছে তা তুলে ধরা হয়েছে প্রোফাইলে। দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি স্থানীয়দের সক্ষমতা বাড়াতে এই কর্মসূচি চলছে বলে জানান আয়োজকরা। সরকারের পাশাপাশি সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচিতে একসাথে কাজ করছে ইউএমডিপি সহ বিভিন্ন বেসরকারি সংস্থা। পটুয়াখালী সদর উপজেলার হকতুল্লা গ্রামে স্প্রিং প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনা। সকালে হকতুল্লা গ্রামে পৌঁছে মার্কিন রাষ্ট্রদূত একপি ফার্মার স্কুল, কৃষকের বাড়ির আঙিনায় সবজি, পুকুরে মাছ চাষ, হাঁস মুরগি পালন সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে দুপুরে তিনি আমতলী, চলাভাঙ্গা এবং হাজিপুরে নবজীবন প্রকল্প এবং কাকড়া হ্যাচারি পরিদর্শন করেন। দেশের জ্বালানি চাহিদা মেটাতে খুব শীঘ্রই বাজারে আসছে ইন্ড্রেক পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের ইন্ড্রেক এলপি গ্যাস। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরের পশুর চ্যানেলের বিদ্যার বাহন এলাকায় 20 একর জমির ওপর নির্মাণাধীন প্রকল্পটি চলতি বছরের জুন মাসে উৎপাদনে যাবার কথা রয়েছে। ডেনমার্ক ও দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এলপি গ্যাস তৈরি হবে। এই প্রকল্পটি থেকে প্রতিদিন প্রায় 8000 সিলিন্ডার গ্যাস বোতলজাত করা সম্ভব হবে। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আসিফ এ চৌধুরী চিলির রাষ্ট্রীয় সম্মাননা বার্নার্দো ওহিঙ্গিসে ভূষিত হয়েছেন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের জন্য চিলির রাষ্ট্রদূত ক্রিস্টিয়ানো ব্যারেন্স। 26 ফেব্রুয়ারি চিলির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসিফ এ চৌধুরীকে এ সম্মাননা দেওয়া হয়। চিলি সরকারের পক্ষ থেকে শিল্পকলা, শিক্ষা, শিল্প, বাণিজ্য, সমাজ কল্যাণ, জনকল্যাণ, সামাজিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 1956 সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে সিনেটর এডওয়ার্ড এম কেনেডি, সেনেটর রিচার্ড ই লুগার, ইকোয়া আওনো, জর্জ সরোস, অভিনেতা ক্রিস্টোফার রিভ সহ বিশ্বের নামি দামি মানুষরা এ সম্মাননা পেয়েছেন। আসিফ এ চৌধুরী প্রথম বাংলাদেশী হিসেবে এ সম্মাননা পেলেন। ভালোবাসার গল্প শোনানোর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এবারের জুই জিতে নিন অর্ধেক পৃথিবী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ফ্যাশন ম্যাগাজিন ক্যানভাস দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে প্রতিযোগিতাটি। এবারের প্রতিযোগিতায় রাজধানী সহ সারা দেশের 10 জন দম্পতিকে নির্বাচিত করা হয়। প্রায় 200 দম্পতি ক্যানভাসের এই আয়োজনে তাদের নিজস্ব ভালোবাসার গল্প জমা দিয়েছিল বলে জানান আয়োজকরা। তাদের মধ্যে সেরা 10 গল্পের দম্পতিকে নির্বাচন করে গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। অনুষ্ঠানে ক্যানভাস সম্পাদক ও পার্সোনাল ম্যানেজিং ডিরেক্টর কানিস আলমাস খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অর্থনীতি সংবাদ। ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতার সংকট দূর করতে রাজনৈতিক নেতাদের প্রতি ব্যবসাকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমেরিকান চেম্বার অ্যামচেমের এক সভায় তিনি এই আহ্বান জানান। রাজনৈতিক অস্থিরতার অনেকটাই উন্নতি হয়েছে দাবি করে বাণিজ্য মন্ত্রী বলেন, রাজনৈতিক অচলাবস্থার কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তবে এই অবস্থার উত্তরণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ব্যবসায়ীরা আবারও ব্যবসা বাণিজ্যে ফিরে আসায় তাদের ধন্যবাদ জানান
বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, তার সরকার ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের সব রকম সহায়তা দিতে প্রস্তুত। আন্তর্জাতিক বাজারে দেশি পণ্যের সুবিধা আদায়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, আগামী 2015 সালে 1 জানুয়ারি থেকে চিলির বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। রাজধানীতে মেট্রো রেলের জন্য পরামর্শক নিয়োগের কথা জানিয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরই শুরু হবে এর অবকাঠামো নির্মাণের কাজ। আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সমৃদ্ধ প্রজন্ম গড়তে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ের এসব আয়োজনের প্রশংসা করেন মন্ত্রী। আয়োজকরা জানিয়েছেন, বরাবরের মতো এবারের মেলায় থাকছে বিভিন্ন পণ্যের উপর বিশেষ মূল্য ছাড়। এছাড়া নিচতলায় রয়েছে সেলিব্রিটি শো, শিশুদের চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি সহ নানা আয়োজন। মেলায় প্রবেশ মূল্য 10 টাকা, তবে শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। ফিরে এলাম রাতের খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে বিক্ষোভ থিতিয়ে এলেও তা ছড়িয়ে পড়েছে রাশিয়ার সাথে সীমান্তবর্তী শহরগুলোয়। বুধবার রুশ অধ্যুষিত ক্রিমিয়ায় আন্দোলনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগে ইউক্রেনের দাঙ্গা পুলিশ বাহিনী বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ওয়াহিদুর রহমান। ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের আত্মগোপনের মধ্য দিয়ে রাজধানী কিয়েভের বিক্ষুব্ধ পরিস্থিতি এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে, কিন্তু রাশিয়ার সীমানা সংলগ্ন শহরগুলো এখনও টানটান উত্তেজনায় বিরাজ করছে, যার প্রভাবে বুধবার ক্রিমিয়ার শহরে রাশিয়ার সমর্থক আর বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রাদেশিক পার্লামেন্ট ভবনের সামনে দুপক্ষের আয়োজিত পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রাজধানীতে ক্ষমতাচ্যুত হলেও পূর্ব আর দক্ষিণ ইউক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচের প্রতি সমর্থন এখনো এতটাই প্রবল যে ইউক্রেনের অখণ্ডতা নিয়ে শঙ্কা জেগেছে আন্তর্জাতিক অঙ্গনে। একদিকে আন্দোলনকে পশ্চিম ইউক্রেনের চরমপন্থী জাতীয়তাবাদ ও ফ্যাসিস্ট শক্তির উত্থান আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। অন্যদিকে ওয়াশিংটনে এক বৈঠক শেষে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাজধানী কিয়েভে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগে ইউক্রেনের দাঙ্গা পুলিশ বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। অন্যদিকে এদিন বিক্ষোভের অন্যতম নেতা ভিতালি ক্লিচকো জানিয়েছেন, আগামী 25 মে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ওয়াহিদুর রহমান, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরাকের রাজধানী বাগদাদে গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে 15 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 36 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বাগদাদের কারাদা বাণিজ্যিক এলাকায় একটি জনবহুল স্থানে এই গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। শক্তিশালী ওই বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কিছু দোকান ও ভবনের। কারা এই হামলা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ইরাকের বাণিজ্যিক ও জনবহুল এলাকায় জঙ্গিরা সাধারণত এ ধরনের হামলা ঘটিয়ে থাকে। খেলার খবর, আবারও এশিয়া কাপের খবর। বাংলাদেশ ভালো খেলেছে, তবে ভারত আরও ভালো খেলেই জয় পেয়েছে বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দাবি করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি আরও জানান, শিশিরের কারণে স্পিনারদের বল করতে বেশ কষ্ট হয়েছে। 24 ওভারের পর থেকে আসলে বল ধরাই যাচ্ছিল না, এটা সবচেয়ে বড় প্রবলেম। আপনারা দেখতে পারবেন, বিকজ যারা এর পরের থেকে হলে যারা পরে বোলিং করবে তাদের জন্য ডেফিনেটলি প্রবলেম হবে, বিশেষ করে আমাদের মতো যারা স্পিন নির্ভর টিম। বিপিএল ফিক্সিং ইস্যুতে জড়িত হিসেবে যে 10 জনের নাম উঠেছিল তাদের মধ্যে 6 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি বিসিবির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে মোশাররফ রুবেল, মাহবুবুল আলম রবিন আর ড্যারেন স্টিভেন্সের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলেনি। এমনকি যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল সেই ঢাকা গ্ল্যাডিয়েটার্স ও তাদের কর্মকর্তারা এখন শাস্তির বাইরে চলে এসেছেন। রিপোর্ট সুব্রত সাহার।
ছলো ছলো চোখ নিয়ে গুলশানে অবস্থিত বিসিবি ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আসলেন বিপিএল ফিক্সিং এর সবচেয়ে আলোচিত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। প্রশ্নবাণে বিদ্ধ হবার আগে ওই স্থান ছাড়তে এতটাই ব্যস্ত ছিলেন আশরাফুল যে তাকে খুঁজে পেতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে সবার। আপনার কি মনে হয়? না কিছু বলে নাই তো। সরি আপনার বিষয়টা এখনো পেন্ডিং আছে, আপনি কি এখন আপনি কি আশা করছেন? কিছুই না। This brief message is on behalf of Darren Stevens. Dear members of the press, I would officially like to thank the tribunal for their verdict today and in particular their determination of not guilty findings in charges brought against me by the Bangladesh Cricket Board. নির্ধারিত সময় অনুযায়ী আইসিসির আইনি কর্মকর্তাদের উপস্থিতিতেই বুধবার বিসিবি ট্রাইব্যুনালের রায় হবার সম্ভাবনা ছিল, হলেও তাই। এ ঘটনায় আলোচিত আশরাফুল, লঙ্কান লোকুয়া রাচ্চি আর ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অন্যতম কর্ণধার শিহাব চৌধুরী ব্যতীত সবাই পেয়ে গেছেন তাদের রায়ের সুনির্দিষ্ট কপি। প্রতিক্রিয়া হচ্ছে এটাই যে আমরা বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছি। ডিফেন্ডার নাম্বার 6 এবং 7 মোশাররফ হোসেন রুবেল এবং মাহবুব আলম রবিন বেকসুর খালাস পেয়েছেন আর কি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের যে মালিক ছিলেন দুজন, সেলিম চৌধুরী এবং শিহাব চৌধুরী, সেলিম চৌধুরী সবগুলোতেই নট গিলটি হয়েছেন আর শিহাব চৌধুরী একটাতে গিলটি হয়েছেন, বাকি সবগুলোতেই নট গিলটি। প্রসিডিওর শেষ, কিন্তু কি শাস্তি হবে কি হবে এটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা হয়তো 2-3 সপ্তাহ পরে ট্রাইব্যুনাল ডিসিশন নেবে যে কখন তার যখন দেবে, তখনই লিখিত আকারে তারা সবকিছু জানাবে। ঠিক কি কারণে অভিযুক্তরা ছাড় পেলেন আর ঠিক কি কারণে আশরাফুল, লোকোরাচ্চির মতো ক্রিকেটারদের ভবিষ্যৎ এখনো ঝুলে রইল তা জানা যাবে 2 সপ্তাহের পর। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা। সপ্তম আন্তঃশাহীন ক্রিকেট প্রতিযোগিতা 2014 ফাইনালে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। রাজধানীর শাহীন কলেজ কুর্মিটোলা মাঠে 25 রানে চট্টগ্রাম শাহীন কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কুর্মিটোলা শাহীন কলেজের মহসিনুস সালাম অর্ক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। আয়োজনের প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের সদস্য, কোচ এবং ম্যানেজারের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম মাইনুদ্দিন পাঠান এবং স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 22 ফেব্রুয়ারি এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।